আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন জামাল রেজার প্রযোজনা এবং ডক্টর জিয়াউল করিমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপনারা জানেন 29শে সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব হার্ট দিবস। বিশ্বব্যাপী এই হার্টের যে রোগ বা তার করণীয় বা এর প্রতিরোধ, এই নিয়ে কিন্তু সরগরম চলছে, আলোচনা চলছে, সেমিনার সিম্পোজিয়াম চলছে। আজকে আমরা এই বিশ্ব হার্ট দিবসকে নিয়েই আমাদের আলোচনা সাজিয়েছি। আমাদের সাথে আছেন প্রফেসর খন্দকার আব্দুল আওয়াল, তিনি প্রেসিডেন্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। তার পাশে আছেন প্রফেসর ডক্টর নাজির আহমেদ, তিনি প্রফেসর কার্ডিওলজি এবং সিনিয়র কনসালটেন্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল। স্যার, আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই প্রফেসর ডক্টর নাজির আহমেদ, আপনার কাছে জানতে চাই, বিশ্ব তো পালন করছে ওয়ার্ল্ড হার্ট ডে, আসলে এবারে প্রতিপাদ্য বিষয়টি কী ছিল? ওয়ার্ল্ড হার্ট ডে সেটার এবার নতুন প্রতিপাদ্য প্রত্যেক বছরই চেঞ্জ হচ্ছে। এবারকার বিষয় হলো ডন্ট মিস এ বিট অফ ইউর হার্ট। তার মানে হার্টটাকে সুস্থ রাখতে হবে, ইভেন কোনো অসুস্থ রাখা যাবে না, যেন হৃদস্পন্দনের জন্য কোনো প্রবলেম না হয়। এর জন্য অনেক রকমের ব্যবস্থা, অনেক কিছু প্রিভেনশন, কিউরেটিভ ট্রিটমেন্ট ইত্যাদির জন্যই আসলে এবারকার প্রতিপাদ্যটা এটা দেওয়া হয়েছে। হৃদস্পন্দনকে তারা অত্যন্ত আবশ্যকীয় একটা উপায় ধরে নিয়েছেন, যে হার্টবিট ভালো না থাকলে আমাদের শরীর, আমাদের সমাজ কোনোটাই ভালো থাকবে না। আমি প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল আওয়াল, আপনার কাছে জানতে চাই যে আপনি তো হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই যে বিশ্বই পালিত হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে, আপনাদের কর্মসূচি কী ছিল? আপনারা অনেকে হয়তো অবগত আছেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশে মানুষের হৃদরোগ এবং অন্যান্য অসমাগ্রক ব্যাধি নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করে যাচ্ছি। আপনারা অনেকে অবগত যে পৃথিবীতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো হৃদরোগ, এবং পৃথিবীতে প্রতি বছর প্রায় 2 কোটি লোক হৃদরোগের কারণে মারা যায়, এবং আমাদের দেশে বাংলাদেশে প্রতি বছর 2 লক্ষ লোক মারা যায় হৃদরোগের কারণে। এবং এই যে হৃদরোগের যে মহামারী চলছে, এবং আমরা অনেকেই জানি না যে এই রোগটা কিন্তু প্রতিরোধযোগ্য। 80% ক্ষেত্রে যত রোগী হৃদরোগ আছে তার 80%কে আমরা বাঁচাতে পারি যদি আমরা সচেতন হই। আসলে এই হৃদরোগ প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সচেতনতা। আজকের যে ওয়ার্ল্ড হার্ট ডে আমরা পালন করছি, এর মূল বিষয় কিন্তু সচেতনতা তৈরি করা, যেটা আপনি একটু আগেই বললেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ তার জন্ম 1978 সন থেকেই আমরা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে অবগত নন যে আমরা এই কাজটা একা করি না। আমাদের 46 অ্যাফিলিয়েটেড বডি আছে, এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটি নন প্রফিট অর্গানাইজেশন, সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সরকারের এবং বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা কাজ করে থাকি, এবং এই কাজটাকে সুন্দরভাবে করার জন্য আমরা সবাইকেই নিয়েই কাজ করি। আমাদের শুধু একা না, আমাদের অ্যাফিলিয়েটেড বডিজ আছে,
আমাদের বিভিন্ন এনজিওস আমাদের সঙ্গে কাজ করেন, সরকারের সঙ্গে আমরা কাজ করি। এই কাজগুলোর উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি করা। আমরা বিভিন্ন রকম পোস্টার, প্যাম্পলেট এগুলি আমরা বিতরণ করি, মানুষ জানতে পারে যে ঘটনাটা কি আছে, কী হতে যাচ্ছে। তারপরে আমরা একটা জনমুখী সেমিনার করব। এই সেমিনারের মাধ্যমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, সার্বভৌম জনতাকে বোঝানোর চেষ্টা করি যে হৃদরোগ থেকে মুক্তি পেতে চাইলে কি কি করতে হবে। আমরা বলি যে হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আপনি যদি সুষম খাবার খান, আপনি যদি কায়িক পরিশ্রম করেন, আপনি যদি ধূমপান মদ্যপান না করেন, আপনার যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কিডনি রোগ থাকে, এগুলি যদি চিকিৎসা করেন এবং যদি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে পারেন। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, পরিবেশটাকে যদি আপনি উন্নত করতে পারেন, তাহলে আপনাকে এই হৃদরোগ থেকে আপনাকে মুক্ত রাখা যাবে এবং আপনার অকালে জীবনও হারাবেন না। আর যদি বেঁচে থাকেন তাহলে কর্মক্ষম জীবনযাপনও করতে হবে না। সেই জন্য আমাদের সবাইকেই এই সচেতন হতে হবে আমাদের হার্ট ভালো রাখার জন্য। খুব গুরুত্বপূর্ণ। জি, প্রফেসর ডক্টর নাজির আহমেদ, আপনার কাছে আসছি। এই যে হার্ট নিয়ে আমরা বিশ্বব্যাপী পালন করছি, আসলে আপনারা মূলত হার্টের কোন কোন রোগগুলো পান যেগুলো ফ্যাটাল, মানে যেগুলো আসলে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? 2 রকমের হার্টের একটা প্রবলেম আছে। একটা হলো যে জন্মগত হৃদরোগ, যেটা বাচ্চাদের হয়, এদের চিকিৎসাটা অন্য রকমের। এদের চিকিৎসা করলে বেসিক্যালি ভালো হয়ে যায় তারা, কিন্তু যারা অ্যাডাল্ট আমাদের যেগুলো হয় সেগুলোতে আমরা হার্ট অ্যাটাক বলি, যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এবং এর পরবর্তী আরও ইস্কেমিয়া, যেটা হার্ট অ্যাটাক হয় নাই কিন্তু খুব খারাপ অবস্থাতে আছে সেটা। আর কতগুলো আছে হার্ট ফেলিউর, যেগুলা ওই পেশেন্টের কোনো কাজ করতে গেলে হার্টের পাম্পটা কমে থাকলে লাংসে মাঝে মাঝে পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়। এইগুলো নিয়েই আমাদের কাছে পেশেন্টগুলা প্রেজেন্ট করে, এবং এটার চিকিৎসা অ্যাকর্ডিং টু কন্ডিশনের উপর নির্ভর করে করতে হয়। যদি ইমিডিয়েটলি হার্ট অ্যাটাক নিয়ে আসে, সেটার চিকিৎসা হবে ওইভাবে যে ইমিডিয়েটলি হসপিটালাইজড, এবং কোনো ক্ষেত্রে আমরা হার্ট ফেলিউর নিয়ে আসলে তার চিকিৎসা দিয়ে যদি ভালো থাকে ভালো, না হলে আমরা হসপিটালে ভর্তি করে তাকে আবার চিকিৎসা দেয়। আর জন্মগত হৃদরোগের যেগুলো থাকে সেগুলা বেসিক্যালি লং রানে মানে অবজারভেশনে রাখতে হয়, যেটাকে আমরা ফলো আপ বলি, অথবা কোনো ক্ষেত্রে সার্জারি করে তাদেরকে ভালো করা হয়। মজার ব্যাপার হলো যে হৃদরোগের যে বাচ্চাদের, সেটা একবার চিকিৎসা করলে যদি ভালো হয়ে যায়, সারা জীবনের জন্য সে একদম ভালো জীবনযাপন করতে পারবে। আর আমাদের যেটা অ্যাডাল্ট মানে হার্ট ডিজিজ যেটা, সেটাতে যদি প্রবলেম হয়, সেটা চিকিৎসা সময় মতো করতে পারলে অনেক দিন ভালো থাকে। আমাদের হার্ট অ্যাটাকের আগে যদি চিকিৎসাটা করে নেওয়া যায়, তাহলে পেশেন্ট এমনিই ভালো থাকবে। আসলে আমাদের মধ্যে কিন্তু অনেক ভুল ধারণা আছে। আমরা প্রায়ই শুনি যে তার বুকে ব্যথা হচ্ছে, অনেকেই বলে থাকে আমার গ্যাসের সমস্যা হয়েছে, সঠিক সময়ে হসপিটালে যাচ্ছে না। আসলে কি করা উচিত? এটা তো ধরেন গুরুত্ব দিতে হবে। আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয়, আচ্ছা এবার যেমন একটা আমাদের যে ডোন্ট মিস দ্য বিট যে কথাটা বলা আছে এখানে, ডোন্ট মিস দ্য বিট আক্ষরিক অর্থে হার্টের বিটকেই শুধু বোঝায় না, এবং এর মধ্যে কিন্তু অনেক মিনিং রয়ে গেছে। যেমন একটা মিনিং হয়েছে যে আমাদের যত এই হৃদরোগ থেকে বাঁচার জন্য যা কিছু করণীয়, প্রত্যেকটাকে গুরুত্ব দিতে হবে, এবং আপনার হৃদরোগের হলো কিনা যে উপসর্গগুলো যেটা আছে সেগুলিকেও গুরুত্ব দিতে হবে। যেমন একটা উপসর্গ আছে, বুকে ব্যথা করতে পারে, একটু গ্যাস লাগতে পারে, কিন্তু এটাকে আপনার গ্যাস মনে করে আপনার ফেলে রাখলে হবে, মানে একটু বিলম্ব করা যাবে না। কারণ হলো যে এখানে কিন্তু হৃদরোগ হলে কিন্তু আপনাকে ক্ষমা করবে না, অ্যাটাক হয়ে গেলে কিন্তু আপনি শেষ। কাজেই এটাকে যাতে আপনাকে অ্যাটাক পর্যায়ে না যেতে পারে, প্রাথমিক পর্যায়ে যদি আপনি চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন, তাহলে কিন্তু আপনার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি। আজকালকার দিনে 2 রকম ইন্টারভেনশন আছে। একটা হলো মেডিকেল ইন্টারভেনশন, ওষুধপত্র দিয়েও অনেক চিকিৎসা করা যায়। আবার আজকাল ওই যে আমাদের প্রফেসর নাজির আছেন এখানে, তারা ইন্টারভেনশন করেন, যে ক্লটটাকে সরাই ফেলেন, ওখানে স্টেন্ট লাগাই দেন, ড্রামেটিক মানুষের ইমপ্রুভমেন্ট হয়। সেই জন্য আমি বলবো যে আপনার যদি কোনো সন্দেহ থাকে, বুকে ব্যথা থাকে, আপনার যদি একটু চিকন ঘাম দেয় এবং সেই ব্যথা যদি বাম হাতের দিকে যায়, যদি চোয়ালের দিকে যায়, আপনি যদি একটু ক্রাশিং চাপ ফিল করেন বুকের মধ্যে, মনে হয় যে
সামথিং ক্রাশিং অন ইউর চেস্ট, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা গ্যাসের ব্যথা না। আপনাকে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে। কার্ডিয়াক কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে তো আপনাকে মানে ইমিডিয়েট চিকিৎসা নিতে হবে বেঁচে থাকার জন্য। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আমরা যেটা জানি গোল্ডেন আওয়ার, একটা হার্ট অ্যাটাকের রুগী তাকে হসপিটাল পৌঁছানোর পর্যন্ত একটা গোল্ডেন আওয়ার আপনারা বলে থাকেন। যদি বিলম্ব করে যায় তাহলে তার যে জটিলতা থাকে অনেক সময় রোগটা সে সারা জীবনের জন্য সাফারিংসে পড়ে যায়। আর যদি সে সঠিক সময়ে সঠিকভাবে চলে আসে সেক্ষেত্রে আপনারা যদি ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু তাকে পুরোপুরিভাবে হার্টটাকে আবার রিভার্স করে দিতে পারেন। সেই প্রেক্ষাপটে যদি বলতেন। প্রথম হলো যে হার্ট অ্যাটাক হলে গোল্ডেন আওয়ার মিনস হলে ফার্স্ট 6 আওয়ার্সের ভিতরে প্রথম আওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে কার্ডিয়াক মাসেল, হার্টের মাসেল যদি ওয়ান্স ড্যামেজ ফর এভার, সেটা রিপ্লেসমেন্ট হবে না। সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে ওই মাসেলগুলো যেগুলো হার্ট অ্যাটাক পর্যায়ের এরিয়ার ভিতরে আছে তাদেরকে ইমিডিয়েটলি সার্কুলেশনটা রিএস্টাবলিশ করে ওর ভিতরে ফ্লোটা যদি আমরা বাড়াতে পারি তাইলে পেশেন্টের আবার যেটুক ড্যামেজ গেছে তার অংশটুকু বাকিগুলোর জন্য না হয়, তাতে বড় মেসিভ অ্যাটাকের থেকে সে মুক্তি পাবে। লং রানে হার্টের যে প্রবলেমগুলো কমপ্লিকেশনগুলো সেগুলো অনেক কম হবে। দিস ইজ দ্য গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার এখন ইউজুয়ালি আমরা 6 আওয়ার্স বলি, কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টের জন্য দেখা গেলো যে না 12 ঘন্টা পরে আসলো এখনও পেশেন্টের মানে মাসেল অনেক ভালো আছে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আপনি যেটা বললেন যে গোল্ডেন আওয়ার ভিতরে আসলে আমরা আমাদের ইমার্জেন্সি থেকে মানে ক্যাথ ল্যাবে ঢুকে আমরা এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করে যদি ফ্লোটা আনতে পারি সেটাকে আমরা বলি প্রাইমারি এনজিওপ্লাস্টি। এখন প্রাইমারি এনজিওপ্লাস্টির সুবিধা সারা ওয়ার্ল্ডেই আছে, আমাদের এখানে আমরা প্রতিদিনই করি, যা পেশেন্ট আসলে আমরা করে ফেলি। এখন এই সময়টাই ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের অনেকগুলা বাধা বিপত্তি থাকে। 1 নম্বর হলো রাস্তা যে জাম থাকে, সেকেন্ড হলো হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে অ্যাটলিস্ট 20 to 30% পেশেন্ট কখনই আমাদের হসপিটাল পর্যন্ত আসতে পারে না, কারণ ওটা স্পট ডেট অথবা ইমিডিয়েটলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। বাকি যারা আসে আমরা যদি 6 ঘন্টার ভিতরে চিকিৎসাটা দিতে পারি তাইলে পেশেন্টের কমপ্লিকেশন ভবিষ্যতে অনেক কম হয়, পেশেন্ট রিলেটিভলি ভালো থাকে। তো আমার কাছে মনে হয় যে গোল্ডেন আওয়ারে আসলে পেশেন্টের চিকিৎসাটা দেওয়া সবচেয়ে বেস্ট অপশন। আর কেউ যদি গোল্ডেন আওয়ার পরে আসে 12 ঘন্টা পরে আসে সেক্ষেত্রে আপনারা কী করে থাকেন? মানে ইসিজির কন্ডিশন, পেশেন্টের চেস্ট পেইন আছে কিনা, পেশেন্ট অন্য কোনো প্রবলেম আছে কিনা, ফেলিউরে গেছে কিনা, অথবা তার কোনো এরিথমিয়া মানে ইররেগুলার হার্টবিট হচ্ছে কিনা, স্পন্দন ঠিক আছে কিনা, এগুলা দেখে আমাদের ডিসিশন নিতে হয় এটা কি এখনই করব। যদি পেন পারসিস্ট করে সেক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে করে দিই উইদিন 12 আওয়ার্সে। 12 আওয়ার্স পরে আসলেও যে করা যায় না তা না, দেখা গেলো বাড়িতে তার বুকে ব্যথা হয়েছে কিন্তু অ্যাটাকটা কমপ্লিট ব্লকটা হতে তার সময় লাগছে, কিন্তু তার পেইনটা ছিল, সেটা নিয়ে আস্তে আস্তে আমরা যদি দেখি যে না এখন রিসেন্ট হয়েছে তাইলে আমরা তাকে ইমিডিয়েটলি বলি, আত্মীয় স্বজনকে বলি যে আপনার এটা রাজি থাকলে আমরা করে দেবো। এখানে একটা বড় প্রবলেম হলো মানুষ এগুলো বুঝতে চায় না যে এখন আইসা এখনই অপারেশনে চলে যাবে, এখনই ক্যাথ ল্যাবে ঢুকে রিং বসাবে, এটা কত ভালো কত খারাপ কত সেফ এইগুলা জানাটাই আমাদের এখন মানে আসলে অ্যাওয়ারনেসটা দরকার সেই জায়গাটাতে যে অ্যাকুট কন্ডিশনে যে আপনার ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে আপনারা এনজিওপ্লাস্টি করে যে ব্লক রিমুভ করে দিলেন, সার্কুলেশনটা আবার এস্টাবলিশ করে দিলেন, এই জিনিসটাই আসলে একটু অ্যাওয়ার হতে হবে সবাইকে যে এরকম জরুরি ক্ষেত্রে এইটা করা যেতে পারে। স্যার আরেকটি বিষয় বলতে শহরের কথা বললেন যেখানে ক্যাথ ল্যাব আছে, তো হার্ট অ্যাটাক তো গ্রাম অঞ্চলেও হচ্ছে যেখানে ক্যাথ ল্যাব নেই, সেখানে কি করা উচিত? এখন এখানে দুটা জিনিস, অজ পাড়াগাঁয়ে হলে তো আস্তে আস্তেই সময় লাগবে, অথবা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আসলো, আমরা এখন কতগুলা ঔষধ ইমিডিয়েটলি খাওয়াই দেয়। সেটা হলো একটা হলো
অ্যাসপিরিন গ্রুপের ওষুধ, ক্লপিডগের বা ব্লাড থিনারের কতগুলো ওষুধ দিই, আর অ্যান্টাসিড দিই, এবং পেশেন্টের কন্ডিশন বুঝে আমরা বাদ বাকি চিকিৎসাটা দিই। এটা ইমিডিয়েটলি দিলে অ্যাসপিরিন হলো সবচেয়ে সস্তার একটা ওষুধ, যেটাকে আমরা বলি গরিবের স্ট্রেপ্টোকাইনেস। আবার কোনো এখন গভর্নমেন্ট যেটা করছেন, কোনো থানা এবং জেলা লেভেলেও স্ট্রেপ্টোকাইনেস দিছে, যেটা ব্লাডটাকে ইমিডিয়েটলি ক্লটটাকে মানে ডিজলভ করে দেবে, লাইসিস করে দেবে। সেইগুলা কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছে, বিভিন্ন উপজেলা এবং জেলা লেভেলে পাওয়া যায় এবং অন্যান্য শহরে পাওয়া যায়। ওই সময় যদি আসে, স্ট্রেপ্টোকাইনেস এখন অনেকেই দিচ্ছেন, অনেক উপজেলাতেও দিচ্ছেন। আর যদি ওটা যাদের না থাকে, ওই ট্যাবলেটগুলো আমাদের খাইয়ে দিয়ে আমরা বলে দিই তোমরা পরবর্তী যে কোনো সেন্টার কাছাকাছি যেটা আছে সেখানে চলে যাও। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল আওয়াল, আপনার কাছে আমি জানতে চাই, আমরা দেখি যে ইদানিংকালে আমরা ফাস্টফুডের দিকে বেশি ঝুঁকেছি, আমরা কোমল পানীয়র দিকে বেশি ঝুঁকেছি, বা ধরেন অনেকে স্মোকিং, আবার ইদানিংকালে ভেপ একটা শব্দ চালু হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলোর সাথে আসলে হার্ট অ্যাটাকের সম্পর্কটা কীরকম? আমি বলেছি যে 80% কিন্তু এই হৃদরোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু প্রিভেনশন করতে হবে। আপনি যদি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান, দেখবেন যে এত রুগী যে ওনারা তো অ্যানজিওপ্লাস্টি অ্যানজিওগ্রাম করতে করতে হয়রান, সারাদিনই করতেছেন, তারপরেও শেষ হয় না। এবং এত রুগী যে রুগীদের বসার জন্য আমরা চেয়ারও দিতে পারি না, সিঁড়িতে বসে থাকে। তাহলে তো এত চিকিৎসা তো করতে পারবেন না আপনি। কত হাসপাতাল বানাবেন? বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, এদের চিকিৎসা অসুস্থ হলে চিকিৎসা দিয়ে শেষ করা যাবে না, কাজে প্রিভেনশন করতেই হবে। এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কিন্তু প্রিভেনশনকে অত্যন্ত জোর দিয়ে থাকে। এবং শুধু আমরা একা করি না, আমি আগেও বলেছি আমাদের 46 অ্যাফিলিয়েটেড বডি আছে, এবং এদের অনেকেরই হার্টের হাসপাতাল আছে, যেমন সিলেট হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, রাজশাহী হার্ট ফাউন্ডেশন, তারপর ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদের হাসপাতাল আছে। তারা কিন্তু শুধু চিকিৎসা দেয় না, প্রিভেনশনের জন্য কাজ করে। প্রিভেনশন করে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট, যেটা আপনি বলছেন খাদ্য। বাংলাদেশে মানুষ কিন্তু আমরা সাধারণ খাবার খেয়ে অভ্যস্ত, ডাল ভাত খেয়ে অভ্যস্ত। আমরা যদি পোলাও কোরমা খাই, তাহলে কিন্তু আমাদের জেনেটিক্যালি আমরা ওইভাবে তৈরি না, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হচ্ছে। যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে সেই রক্তনালীতে জমছে এবং রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আমাদের হার্ট অ্যাটাকের কারণ। কাজে আমাদের প্রথমেই আমাদের খাদ্যাভ্যাসকে ঠিক করতে হবে। আপনি কি খাবেন? সাধারণ খাবার খাবেন। সাধারণ খাবার হলো পুষ্টিকর খাবার। ভাত খাবেন, মাছ খাবেন, শাকসবজি খাবেন, চর্বি খাবেন না। চর্বি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অতিরিক্ত লবণ খাবেন না। আমাদের দেশে কিন্তু পাতে লবণ খাওয়ার একটা অভ্যাস আছে। অতিরিক্ত লবণের কারণে হাইপার টেনশন হয়। হৃদরোগের অন্যতম প্রধান কারণ হলো হাইপার টেনশন। কাজে এটা করা যাবে না। আপনি এমন খাবার খাবেন না যেখানে পয়জন আছে, তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। কিডনি নষ্ট হয়ে গেলে আপনার হাইপার টেনশন হবে, আপনার হার্ট অ্যাটাক হবে, আপনি মরে যাবেন। ধূমপান করবেন না। ধূমপান করলে কী হবে? ধূমপানের সঙ্গে হৃদরোগের ডাইরেক্ট সম্পর্ক আছে। যেই আপনি ধূমপান করবেন, নিকোটিনের কারণে আপনার রক্তনালীগুলো সংকুচিত হবে, রক্ত চলাচল কমে যাবে, আপনার কিন্তু স্বাস্থ্যের ক্ষতিকারক হবে। আর ধূমপানের জন্য ক্যান্সার হয়। ভেপ কিন্তু মারাত্মক বিষাক্ত, আপনি মারা যেতে পারেন হঠাৎ করে। শুধু খাদ্যাভ্যাসটা পরিবর্তন করলেই হবে না। আচ্ছা, খাদ্যাভ্যাসে আরেকটা জিনিস যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য বলা উচিত, আমরা বার্গার খাই বা ফাস্ট ফুড খাই, যেটা চিনিযুক্ত খাবার খাই, এটা কিন্তু পরিহার করতে হবে। নিজের স্বাস্থ্যের জন্য খাবারের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং আমাদের ইয়াং জেনারেশনকে সুষম খাবারের প্রতি কোনটা কী খেলে স্বাস্থ্য ভালো থাকবে সেটাকে শেখাতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, আমাদের কায়িক পরিশ্রম করতে হবে, যেটা আমরা আজকাল অনেকেই করি না। আমরা গাড়ি ব্যবহার করি, আমরা অফিসে গিয়ে বসে থাকি, আমরা খেলাধুলার জন্য আমাদের জায়গা নাই, আমরা খেলাধুলা করি না। কায়িক পরিশ্রম না করলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। খেলাধুলা করি, আমরা কম্পিউটারে করি, এটা আমাদের জেনারেশন উল্টা হয়ে গেছে। যেটা খেলাধুলা আমরা মাঠে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, তা না খেলে আমরা কম্পিউটার গেম খেলি। কম্পিউটার গেম তো মারাত্মক ক্ষতিকারক। শুধু তো স্বাস্থ্যের মানে কি, আপনার মানসিক যে আপনার পরিবর্তন আসতেছে এই কম্পিউটার গেম থেকে, মানুষ যে ভায়োলেন্ট হচ্ছে, মানুষ যে আমরা বিশৃঙ্খল হচ্ছে, আমরা যে সোসাইটিতে যে আনফিট হয়ে যাচ্ছে, এগুলির বড় কারণ কিন্তু এই সমস্ত কম্পিউটার গেমসগুলো। সেগুলিকে আমাদের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করতে হয়। কায়িক পরিশ্রম যদি যেখানে হয়, সেটা আপনার যদি মাঠ যদি না থাকে, যেমন ঢাকা শহরে অনেক জায়গাতে কোনো খেলার কিন্তু মাঠ নেই, কিন্তু আপনি মাঠ না থাকলে আপনার ছাদে গিয়ে আপনি খেলাধুলা করতে পারেন।
আপনার ঘরে একটা ছোট্ট জিম করে সাইকেল রাখতে পারেন, স্টেশনারি সাইকেল, সেটা চালাতে পারেন। আপনি ট্রেডমিল ইউজ করতে পারেন। আর নাই বললেও তো অনেক আছে এখনো কিন্তু দেশে, এখনো মানে আমরা আসলে এই ক্ষেত্রে আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা জিনিসগুলো করতে পারি এবং আমাদের হার্টের যে ঝুঁকিটা অনেকটা কমে যাবে। প্রফেসর ডক্টর নাজির, আপনার কাছে আসবো আমি। অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আসলে এই যে হার্ট অ্যাটাকের কথা আমরা বললাম, আপনি বললেন প্রাইমারি পিসিএ কথা, পরবর্তী বললেন যদি গ্রামাঞ্চলে আপনারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ আপনারা দিয়ে থাকেন, স্টেপটোকাইনেজ জাতীয় ওষুধ দিয়ে থাকেন, এখানে সার্জিক্যাল ইন্টারভেনশনও কিন্তু আপনাদের হার্ট ফাউন্ডেশনে আছে, একটা সার্জারি একটা রোল আছে। তো কোন ক্ষেত্রে আপনার মেডিসিন এবং কোন ক্ষেত্রে সার্জারি, এটা যদি আপনি বলতেন। সার্জারি বেসিক্যালি ইমিডিয়েটলি সার্জারি ভেরি রেয়ার হয়, কম হয় না তা না। আমরা সেটা আগে এনজিওগ্রাম করে নিতে হবে যে পেশেন্ট সার্জারির জন্য ফিট কিনা, এবং যদি মাল্টিভেসেল ইনভলভমেন্ট থাকে, একটা দুইটা যদি ব্লক থাকে, সেগুলোকে আমরা ওই এনজিওপ্লাস্টি করে রিং বসায় দিলে পেশেন্ট ইউজুয়ালি ভালো থাকে। যদি অনেকগুলা থাকে সেক্ষেত্রে দুটা প্রবলেম, একটা হলো যে টাকা পয়সার একটা ব্যাপার, যে অনেকগুলা স্ট্যান্ড লাগলে একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়। আর একটা হলো সার্জারিতে আমাদের রিলেটিভলি হার্ট ফাউন্ডেশনে অনেক কম অন্যান্য জায়গার তুলনায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এনজিওগ্রাম বলে দিবে যে তাকে সার্জারিতে যেতে হবে কি না। যদি সার্জারিতে যায় তাহলে রেগুলার আমরা সার্জারিতে করতে বলে দিই এবং সার্জারি তারা করেও। এখন সমস্যা হলো যে আমাদের হসপিটাল, আমি বলবো হার্ট ফাউন্ডেশনে 1.5-2 মাস অপেক্ষা করার পরেও তারা সার্জারি পায় না। এখন ইমিডিয়েটলি যেটা বললেন যে সার্জারি করা, সেই ক্ষেত্রে আমাদের হয় যেমন হার্ট অ্যাটাক হলো, ইন্টারভেন্ট্রিকুলার ফেইলিওর হলে সেপ্টাম যদি রাপচার হয়, ইমিডিয়েটলি আমরা তাদেরকে নিয়ে সার্জারি করি। স্যার, আসলে আপনার কথা যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে যে সার্জারি তো আগে এনজিওগ্রাম হবে এবং মেডিসিনের ডক্টর কার্ডিওলজিস্ট বলবেন যে এটা সার্জারির প্রয়োজন আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি জন্মগত হৃদরোগ আপনি প্রথমে বলছিলেন, সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। স্যার, আমরা অনুষ্ঠান প্রায় শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আমরা আরেকদিন বসে আরও অনেক অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আপনাদেরকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্ব হার্ট দিবসের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণসচেতনতা। চলুন আমরা সবাই সচেতন হই, হার্টের যত্ন নিই, হার্টকে ভালো রাখি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28, 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল।